আমি এখন জি। যদি একটু জামায়াতে ইসলামের অবস্থান জানতে চাই, 1971 সালে জামায়াতে ইসলামীও তো, আমি বারবার এই প্রশ্ন জামায়াতে ইসলামের নেতৃবৃন্দকে আমার করতে হয় যে 1971 সালে তো জামায়াতে ইসলামীরও একটা অবস্থান ছিল। সেই অবস্থান থেকে কি জামায়াতে ইসলামী তাদের জায়গা থেকে তারা জাতির কাছে ক্ষমা চাইবে কিনা, তাদের অবস্থানটা ভুল ছিল সেরকম বলবে কিনা, তারা এটা সম্পর্কে নতুন কোনো মন্তব্য আর দিবে কিনা? আমি একটু আপনাকে মনে করে দিই, জনাব মিয়া গোলাম পরোয়ার, আমাদের জামাতে ইসলামীর সাবেক আমির মরহুম অধ্যাপক গোলাম আজম কিন্তু তার একটা বক্তৃতায় কাছাকাছি একটা কথা বলেছিলেন, কিন্তু সেটা তার আনুষ্ঠানিক জামায়াতে ইসলামীর একটা ক্ষমার প্রস্তাবনা কিনা, সেইটা একটা ভুল স্বীকার করা কিনা, সেইটা আমরা জানি নাই এখন। এই ব্যাপারে আপনাদের দলগত অবস্থান কি অধ্যাপক হ্যাঁ, মিয়া গোলাম ধন্যবাদ পরোয়ার? খালিদ ভাই। আমি মনে করি যে ওই সময় জামাত ইসলামী অখণ্ড পাকিস্তানের যে পক্ষ নিয়েছিল এটা তো নিশ্চয়ই সত্য। এটা একটা পলিটিক্যাল ডিসিশন। রাজনীতির পরবর্তী ইতিহাস বিশ্লেষকরা এই সিদ্ধান্তকে ভুল বলতে পারেন, এই অধিকার সবার আছে। তো সেই কনসেপশনেই কিন্তু অধ্যাপক গোলাম আজম, এই মাটি মানুষ, এখানেই তিনি জন্মেছিলেন। তার প্রেক্ষিতে রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে দেশের মানুষের পারসেপশন বিবেচনা করেই কিন্তু বায়তুল মুকের উত্তর গেটে তিনি কিন্তু নিজের অকপট এই বক্তব্যটা তিনি দিয়েছিলেন। আমি মনে করি তার বক্তব্যের মধ্য দিয়ে সেই সময় জামাত ইসলামীর আমির হিসেবে তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে সেটাকে তিনি মেনে নিয়েছেন, স্বীকার করেছেন। এবং আমাদের একটা বাস্তবতা কি খালিদ ভাই, যারা বাংলাদেশে জামাত ইসলামের বিরোধিতা করে শুধু যে কোনো যৌক্তিক কারণে করে তা না। জামাত ইসলামীর কে নানান দৃষ্টিভঙ্গিতে তারা সমালোচনা, আমরা যত কথাই বলি কিন্তু জামাতকে তারা পছন্দ করতে চায় না। পলিটিক্যাল একটা ইন্টেনশন থেকে, একটা আদর্শিক জায়গা থেকে তারা কিন্তু, আমরা ভূমিকার ক্ষেত্রে হ্যাঁ না, বা অধ্যাপক গোলাম আজম সাহেব কি বলেছেন, আমরা যদি আরো 2-3 বার ওনার মতো করে কোনো কথা বলি, এই কথা কোনোদিন শেষ না, করবে না আমার এমন মনে হয় কিছু আমার মনে ব্যক্তি, এমন আমার কিছু মনে হয় দল স্যার, সমাজে কিন্তু আছে, স্যার আপনি যদি একটু এখনো আছে। খেয়াল করেন, আপনি দেখবেন, আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন। বাংলা একটা প্রবাদ আছে, মায়ের কাছে মাসির বা মায়ের, না না, ঠিক আছে, যে ওই ঠিক গল্প আছে। বলে তো আসলে লাভ নাই। কিন্তু জামায়াতে ইসলামী কিন্তু খুব খুব মানে আমি কি বলবো যে খুবই আর্কাইভ মেনটেন করা, খুব রেকর্ড মেনটেন করা, তাদের প্রত্যেকটা জায়গায় আমি একটা খুবই মানে কি বলবো, এটাকে একটা নিখুঁত পেশাদারত্বের আমি একটা ছাপ পাই, যার জন্য আমি জামাতে ইসলামীকে সবসময় এর জন্য আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনাদেরকে 71-এর প্রশ্নে প্রশ্ন করলে শুধু মরহুম আমিরে জামাত গোলামে আজমের কথা শুধু বলতে হবে কেন? আপনারা একটা দলগতভাবে একটা রেজলিউশন কেন নেন না, এটা কেন বলেন না, সেটা একটু আমাদের একটু বলবেন কিনা? কারণটা হচ্ছে, আমরা কিন্তু সুযোগ পাইলে আমরা দেখি জামায়াতে ইসলামের নাম করে, কেন্দ্রীয় পর্যায়ে না কিন্তু জামায়াতে ইসলামের নাম করে আক্রমণ করা, 71 সালকে আক্রমণ করা, স্বাধীনতা যুদ্ধকে ঠিক ওন না করা, মানে কি বলবো। আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা যেহেতু গোলাম আজম সাহেবের কথা বললাম, তার বড় ছেলেও আয়নাঘর থেকে মুক্তি পেয়ে এসে প্রথম কথা বললেন যে আমরা জাতীয় সঙ্গীতটি বদলে দিতে চাই, বা এই জাতীয় সঙ্গীত চাই না। পরে জামায়াতকে আবার বলতে হইলো যে না, আমরা আসলে এই জাতীয় সঙ্গীত, মানে এই অবস্থানটা একটা রেজলিউশন নিয়ে একটা পরিষ্কার করে মাফ করবেন, পরিষ্কার করে বললে এইটা কি জামায়াতে ইসলামীর রাজনৈতিক একটা পরাজয় হবে বলে আপনারা মনে করেন? মানে গোলাম আজম সাহেবের বক্তব্যটাই আপনারা যদি একটা রেজলিউশন নিয়ে পরিষ্কার করে বলেন, কোনো যদি কিন্তু তবে ছাড়া, জনাব মিয়া গোলাম না পরোয়ার। যদি না, ধন্যবাদ খালিদ ভাই। আমরা মনে করি যদি প্রয়োজন হয়, আমরা তো বারবার কথা বলেছি, এবং আমার মনে আছে যে আমাদের সম্মানিত বর্তমান আমির ডক্টর শফিকুর রহমানও ঠিকানাতে আপনার সঙ্গে সাক্ষাৎকারে এই প্রশ্নে কিন্তু উনি চমৎকার আপনার প্রশ্নের জবাব দিয়েছিলেন, উনি বক্তব্য রেখেছিলেন। এবং আমরা মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা, বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের কথা আমাদের বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রের ভূমিকায় পরিষ্কার করে ডিক্লারেশন দিয়ে বলেছি। এখন আপনি যদি মনে করেন, বা জনগণ যদি মনে করে যে না, আমাদের এখন কিছু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জামাত ইসলামের জনগণের কাছে কিছু বলা উচিত, আমরা ভাববো, প্রয়োজনে আমরা ইনশাল্লাহ বলবো।